শুভেচ্ছা। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন উন্নয়নে ভ্যাট অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হিরজুন মীরা। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এবং অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন এনবিআর এর সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ আলামিন প্রামাণিক এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার সম্মানিত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। দর্শক, প্রতি বছরের মতো এবারও ভ্যাট দিবস উপলক্ষে 10 থেকে 15 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। শুরুতেই জানতে চাইব জনাব আলামিন প্রামাণিকের কাছে, এবারের ভ্যাট দিবসের আয়োজনে কি ছিল আর আয়োজন নিয়ে কি আপনারা সন্তুষ্ট? ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে আমাকে এখানে আসার জন্য অনুমতি দেওয়ার জন্য। ভ্যাট দিবস আমরা গত 2012 সাল থেকে আমরা ভ্যাট দিবস পালন করছি এবং তার অংশ হিসেবে এই বছর আমরা যেটা করেছি সেটি জাতীয় পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডে একটি সেমিনার অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন ধরনের প্রচারণা। এর বাইরে জাতীয় আমাদের আঞ্চলিক পর্যায়ে, ডিভিশনাল পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে যে সমস্ত অফিস রয়েছে সেখানেও আমরা একই ধরনের রেপ্লিকেট প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রামের অংশ হিসেবে সেমিনার, আমরা বিজনেস কমিউনিটি যারা চেম্বার, ফেডারেশনকে প্রেজেন্ট করছেন, সরকারের যারা যে সমস্ত দপ্তরের প্রতিনিধিরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন, তাদের সহ আমরা সেমিনারের আয়োজন করেছি। এবং সেখানে আমি নিজেও একটা ব্যক্তিগত পর্যায়ে, একটা আঞ্চলিক পর্যায়ে সেমিনারে যোগদান করেছি। ব্যবসায়ীদের মধ্যে সে উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং আমি যেটি লক্ষ্য করছি যে ব্যবসায়ীরা বিষয়টা এবং করদাতারা, যেটা সাধারণ জনগণ থেকে শুরু করে সবার মধ্যে এক ধরনের উৎসাহের ভাব লক্ষ্য করেছি। এবং আপনি দ্বিতীয় প্রশ্নটি যেটি করেছেন যে আমরা এই আয়োজনে সন্তুষ্ট বা আমার মনে হয় যে আমরা আমাদের ভ্যাটের গুরুত্ব, কারণ আপনারা জানেন যে সরকারের তথা দেশের যে অভ্যন্তরীণ রাজস্ব আহরিত হয় তার প্রায় শতকরা 40% মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে আসে। এবং সে বিষয়টির গুরুত্ব এবং জনগণকে, ব্যবসায়ীদেরকে এটার গুরুত্ব বোঝানোর জন্য যে সমস্ত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের মাধ্যমে আমরা মনে করি যে আমরা জনগণকে এটার গুরুত্ব বোঝাতে এবং সক্ষম হয়েছে। এবং আমরা জাতীয় রাজস্ব বোর্ড মনে করি যে আমাদের এই ভ্যাট দিবস এবং ভ্যাট সভার প্রোগ্রামটা সার্থক হয়েছে। ধন্যবাদ। প্রতি বছরই তো এই ধরনের আয়োজন করে থাকেন আপনারা, সো আমাদের ভ্যাটের আদায়ের ক্ষেত্রে এই আয়োজন আসলে কিভাবে প্রভাবিত করে? জিয়াউদ্দিন। হ্যাঁ, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। সত্যি আসলে আমরা এই ভ্যাট দিবসের যে আয়োজন শুরু হয়েছিল 2012 সালে, স্যার যেরকম করে বললেন, আসলে আয়োজনের উদ্দেশ্যই ছিল হচ্ছে ভ্যাটটাকে মানুষের মধ্যে উদ্বুদ্ধ সৃষ্টি করা, অনুপ্রেরণা সৃষ্টি করা এবং সেবাকে আরও বেশি মানসম্মত করে পৌঁছে দেওয়ার যে প্রত্যয়, সেই জিনিসটা তাদেরকে জানানোই ছিল ভ্যাট দিবস এই আয়োজনের মূল উদ্দেশ্য। তো সেটি কিন্তু প্রতি বছর আমরা যখন আয়োজন করছি এবং করদাতারা, আমাদের এখানে কিন্তু আয়োজনের মধ্যে কিছু বিষয় থাকে, যেরকম কিনোট একটা স্পিচ তৈরি করা হয় এনবিআর থেকে। সেখানে ভ্যাট বিষয়ের পটভূমি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে তাদের সামনে উপস্থাপন করা হয়। একই সাথে অটোমেটেড পদ্ধতি বা নতুন নতুন কী সেবা এনবিআর নিয়ে আসছে সে বিষয়ে তাদেরকে বলা হয়। তখন যেটা হয়, প্রত্যেকটি এলাকায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, প্রত্যেকটি কমিশনারেটে, প্রত্যেকটি সার্কেলে, বিভাগে আমাদের কর্মকর্তারাও উদ্বুদ্ধ হন এবং ওই বিষয়গুলো ট্যাক্সপেয়ারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেবামূলক ব্যবস্থা, বিশেষ সপ্তাহ মতো করে ব্যবস্থা বা নিবন্ধনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে অফিসে ডেকে এনে তাদের সাথে মত বিনিময় করা, এই কাজগুলো কিন্তু চলে। যে কারণে হয় কি, ন্যাচারালি তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। এবং যখন আমরা কমিশনার হিসেবে তাদেরকে যখন বলি যে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং আপনাদের যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন, আসেন, আমাদের দরজা খোলা আছে, এই ধরনের পজিটিভ কথা শুনলে হয় কি, তারা উদ্বুদ্ধ হয় এবং আসে, আমাদের সামনে সমস্যাগুলো তুলে ধরে। একই সাথে যারা বিন নাম্বার বা এই ধরনের নিবন্ধনে যারা এখনো আসে নাই, তারাও আসতে উদ্বুদ্ধ হয়। এটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রতি বছর ভ্যাট দিবসের পরে আলটিমেটলি 5%, 10%, 20% রাজস্ব বেড়ে যায়। তার মানে এই জিনিসটা আমাদের একটা পজিটিভ ভাইব দেয় লোকজনের মধ্যে যে আপনারা কর দিতে আসুন। অবশ্যই। এবং এবছর আমার মনে হয় যে প্রত্যেকটি কমিশনারেটে, স্যার গিয়েছিলেন একটা জায়গায়, আমি খুলনার প্রতিনিধিত্ব করছি, প্রত্যেকটি কমিশনারেটের অনুষ্ঠানগুলোতে উপচে পড়ার লক্ষ্য হয়েছিল। এটা মিন করে যে তারা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের এই আইনগুলো ফলো করে তারা ট্যাক্স ভ্যাট দিতে চায়। এটা সবার চোখে মুখে লক্ষ্য করেছি।
আমাদের কর জিডিপির অনুপাত সেটা এখন 7.7%, যেটা আমরা জানি যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। এই হার বাড়াতে এনবিআর কি ধরনের উদ্যোগ নিচ্ছে জনাব প্রামাণিক? ধন্যবাদ। আসলে এটা সত্যি যে আমাদের কর জিডিপি অনুপাত অনেক দেশের চাইতে কম। আসলে কর জিডিপির অনুপাত জিডিপি আমাদের বাড়ছে, সাইমিলটেনিয়াসলি করটাও কিন্তু বাড়ছে, কিন্তু তারপরে অনুপাতটা কেন কম সেটির তো একটা অ্যাকাউন্টিং সিস্টেমের কারণে, যেটি বিষয় যেমন ধরেন ইনফ্লেশন বা আদার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। এবং কর জিডিপির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অবদান সবচেয়ে বেশি, কারণ আমি আমার আগের কথাই বলেছি যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে অভ্যন্তরীণ যে রাজস্ব আহরণের বা করের শতকরা 80% জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসতেছে। সেক্ষেত্রে আমরা যেটা আমরা জাতীয় রাজস্ব বোর্ড সরাসরি মনে করে না যে আমরা পিছিয়ে আছি, বাট অন্যান্য কারণে যেটা আমাদের অনুপাতটা কমে যাচ্ছে, আর সেই বিষয়গুলো দূরীভূত করার পাশাপাশি আমরা জাতীয় রাজস্ব বোর্ডের যে 3টি উইং, কাস্টমস, ভিএটি অ্যান্ড ইনকাম ট্যাক্স, এই 3টি উইংয়ের রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য অটোমেশন, মডার্নাইজেশন বা করদাতাদের সচেতন, কর ফাঁকি রোধ, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন কাস্টমসের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো, কাস্টম মডার্নাইজেশন, ভ্যাটের ক্ষেত্রে অনলাইনে ভ্যাট রিটার্ন সাবমিট, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আপনারা সব লক্ষ্য করেছেন যে এখন ইনকাম ট্যাক্স রিটার্ন 65 যারা 65-এর নিচে তাদের জন্য বিশেষ কারণ ছাড়া বাধ্যতামূলক করা হয়েছে, এবং যেটিতে করদাতারা খুব উৎসাহিত বোধ করছেন এবং সহজেই রিটার্ন সাবমিট করতে পারছেন। আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো বাস্তবায়িত হলে এবং এটার সুফলটা আমরা আশা করছি সামনে আরও বেশি পাবো, যে কর জিডিপি মূলত আমরা বাড়াতে সক্ষম হব। সেটা কতদিন নাগাদ আমরা এই সুফলটা পেতে পারি বলে মনে করছেন জিয়াউদ্দিন? হ্যাঁ, এটা খুবই একটা ভ্যালিড প্রশ্ন। আসলে আমরা অনেকদিন ধরে অনলাইন ব্যবস্থার মধ্যে আছি এবং এটা নিয়ে প্রতি বছর কাজ হচ্ছে, এবং তবে উত্তরটা কীরকম আমি এভাবে দিব যে আসলে প্রত্যেকটি দেশের অর্থনৈতিক বা অর্থসামাজিক কাঠামোর উপর ভিত্তি করে আইনটা প্রণীত হয়, এবং আমাদেরকে মানে ডিফারেন্ট ক্লাস অফ পিপল, যেমন খুচরা, পাইকারি, ব্যবসায়ী, উৎপাদনকারী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অনেক ধরনের প্রতিষ্ঠানকে এক জায়গায় করে একটা আইনকে বাস্তবায়ন করতে হয়, যে কারণে একটু চ্যালেঞ্জ ফেস করতে হয়। তবে আমি মনে করি যে আমাদের যেহেতু এখন অনলাইনে নিবন্ধন হচ্ছে, অনলাইনে রিটার্ন সাবমিট করা যাচ্ছে, রিফান্ড ব্যবস্থা অনলাইনে চলে আসছে, একই সাথে অনলাইন পেমেন্ট করা যাচ্ছে, সো অনেকগুলো অনলাইন সিস্টেম কিন্তু মোটামুটি ভালো অবস্থায় এবং মডিউলগুলো ঠিকঠাক মতো কাজ করছে। ভ্যাট অনলাইনের যে 2012 সালের পরে আমরা যে প্রকল্পের আওতায় যে অনলাইন সিস্টেমকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, সেখানে সবগুলো মডিউল কাজ করছিল না। এখন কিন্তু ডেট ম্যানেজমেন্ট শুরু করে, এবং রিসেন্টলি জাতীয় রাজস্ব বোর্ড থেকে অডিট যেটা বলা হচ্ছে, মানে অডিটগুলো অনলাইনের মাধ্যমেই নির্বাচন করা হবে, যে কাকে কাকে নিরীক্ষা করা হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে আগামী 6 মাস, 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা নতুন ভ্যাটের একটা দিগন্তে কিন্তু যাচ্ছে, আমার তাই বিশ্বাস। হ্যাঁ, আপনারা অনেক উদ্যোগের কথা বললেন, এবং আমরাও দেখছি যে গত কয়েক বছর ধরে ট্যাক্স বাড়ানোর জন্য এনবিআর অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে লোকজনকে উদ্বুদ্ধ করতে, কিন্তু কাঙ্ক্ষিত হারে সেই ফলাফলটা আমরা কেন দেখতে পাচ্ছি না? আসলে আমার কাছে মনে হয়, আমি এই আগের প্রশ্নের শুরুতে বলে আসছি যে আমাদের দেশের হয়েছে কি অর্থনীতির মধ্যে ডিফারেন্ট ক্লাসের অফ পিপল, যেটা আমি বললাম যে খুচরা, পাইকারি থেকে শুরু করে এডুকেশনের একটা জায়গা আছে, এবং অনলাইন সিস্টেমে যেটা হয়, অনলাইন সিস্টেমে ডেফিনেটলি একটা ল্যাপটপ লাগবে বা একটা কম্পিউটার লাগে বা একটা ইলেকট্রনিক ডিভাইস লাগে। এই ডিভাইসগুলো চালানো এবং এই ডিভাইসগুলোতে ঢুকে সেখানে কোথায় কোথায় যেতে হবে, করতে হবে, এই জায়গাটায় যেটাকে আমি যদি বলি ট্যাক্স পেয়ার এডুকেশন, এই জায়গাটায় কিন্তু আমাদের আরেকটু কাজ করতে হবে। ট্যাক্স পেয়ার এডুকেশনটা তাদের মধ্যে ভীতি অনেকটাই কেটে গেছে। আমি বলবো যে যেহেতু তাদের এখন অনলাইনে সব কিছু হচ্ছে, কিন্তু এখন ট্যাক্স দেওয়ার যে মানসিকতা তৈরি করা এবং এই সিস্টেমের মধ্যে সে যখন বুঝতে পারবে যে না, আমার ওই অনলাইন সিস্টেমে গেলে আমার জন্য সব কিছু ইজি, তখন কিন্তু সে ইজিলি আসবে, এবং আস্তে আস্তে মানে তার মাইন্ড সেটিংটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আসলে কাঙ্ক্ষিত সাফল্যে যেটা বলা হচ্ছে সেখানে আমি আসতে পারবো। আদারওয়াইজ আমি সুন্দর করে সিস্টেম সব অ্যাডপ্ট করলাম, আইনও সুন্দরভাবে আছে, অফিসাররাও কাজ করতেছে, কিন্তু ওই পাশে যারা আছে কাস্টমার সাইড, তারা যদি তাদের জায়গা থেকে যদি একটু আইনের প্রতি শ্রদ্ধাশীল বা কোঅপারেটিভ মনোভাব সবসময় যদি না করে, তাহলে কিন্তু আমাদের জন্য একটু দেরিই হবে। এই জন্য আমি বলবো যে একই সাথে আমাদের যখন দায়িত্ব রয়েছে, নাগরিকদেরও দায়িত্ব রয়েছে, উভয় পক্ষের দায়িত্বেই কিন্তু
একটা দেশের যে কোনো একটা অর্থনৈতিক বা যে কোনো কাঠামো সুদৃঢ় হয়। এবছর ভ্যাট আদায়ের যে সংশোধিত লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে 2,04,980 কোটি টাকা। এটা তো একটা বড় লক্ষ্যমাত্রা, আপনার কি মনে হয় এটা আদায় করা সম্ভব? ধন্যবাদ। অ্যাকচুয়ালি লক্ষ্যমাত্রা আমরা অর্থ বছরের মাত্র 5 মাস অতিক্রম করেছি। সামনে এটা কিন্তু সংশোধিত লক্ষ্যমাত্রা, হ্যাঁ, প্রথম right. লক্ষ্যমাত্রা আরো কম ছিল। হ্যাঁ, 1 লাখ রাইট রাইট। একটু আমাদের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আমার বিশ্বাস যে সেটি হলো যেহেতু অর্থ বছরে মাত্র 5 মাস আমরা অতিক্রম করেছি, 6 মাস চলছে, আরও সামনে প্রায় 7 মাসের মতো আমাদের হাতে রয়ে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের হাতে। সেই ক্ষেত্রে যেটা গত 5 মাসের যেটা জাতীয় ভ্যাটের ক্ষেত্রে প্রায় 20% প্রবৃদ্ধি রয়েছে, সেই বিবেচনায় আমরা মনে করি জাতীয় রাজস্ব বোর্ড মনে করে লক্ষ্যমাত্রা পুরোটা অর্জন করা না হলেও আমরা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে অবশ্যই যাব। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু আমরা আমাদের যে সমস্ত কার্যক্রম ভ্যাট মডার্নাইজেশনের পক্ষ থেকে শুরু করে যে সমস্ত কার্যক্রম নেওয়া হয়েছে, প্লাস দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সামনে নির্বাচন, আমরা মনে করি যে আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি আমরা যেতে পারবো মনে করি। নির্বাচন কি এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিনা, কি মনে হয়? আমার মনে হয় নির্বাচনের পরে ব্যবসায়িক কার্যক্রম আরও বাড়বে এবং সেটা আমরা পজিটিভই আশা করছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমরা হয়তো অর্জনের সেই ক্ষেত্রে বিষয়টা আর একটু ধনাত্মক প্রভাব বিস্তার থাকবে আমার বিশ্বাস। আপনিও কি একই মত পোষণ করছেন? হ্যাঁ, ডেফিনেটলি আপনার নির্বাচনের একটা মানে আপনার কি বলবো যে তফসিল ঘোষণা থেকে শুরু করে সবার মধ্যে কিন্তু নির্বাচনী একটা আমেজ বিরাজ করছে। এতে করে যেটা হয় সরাসরি ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে জড়িত এবং মানুষের মধ্যে একটা কর্মচাঞ্চল্য বৃদ্ধি পায়, ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি পায়। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে আপনার সামনে ইলেকশনের জন্য আমাদের যে ছাপাখানা সেবা আছে সেটা থেকে শুরু করে অনেক ধরনের সেবামূলক কার্যক্রম কিন্তু বাড়বে এবং সেখানে ভ্যাট আদায় পজিটিভ একটা ইয়ে হবে এবং মানুষ কিন্তু মানে নির্বাচন, অর্থনীতি, তারপর হচ্ছে ভ্যাট আদায় সবকিছু কিন্তু সংশ্লিষ্ট পজিটিভলি জড়িত। আমার মনে হয় যে নির্বাচন এটা একটা পজিটিভ একটা প্রভাব ফেলবে ভ্যাট আদায়ে। ভ্যাট ফাঁকি হয় অনেকভাবে, তো কিভাবে আসলে ভ্যাট ফাঁকিটা হয়? ধন্যবাদ। ভ্যাট আসলে একটা পরোক্ষ কর। যেহেতু যিনি ব্যবসায়ী, যিনি ভ্যাট সংগ্রহকারী আমরা বলি, আসলে ভ্যাট দাতা কিন্তু সাধারণ জনগণ। ওনারা ভ্যাটটা সরকারের পক্ষে সংগ্রহ করেন, আর সংগ্রহ করতে অনেক ক্ষেত্রে এটা প্রপার অ্যামাউন্টটা ট্রেজারিতে জমা করছেন না। এটার একাধিক কারণ হতে পারে। সেটা হলো প্রথম কথা প্রপার উনি অ্যাকাউন্টস মেনটেন করছেন না ব্যবসায়ী। আমরা যারা সাধারণ জনগণ, যারা আমাদের সেবা গ্রহণের সাথে অথবা পণ্য ক্রয়ের সাথে ভ্যাট পরিশোধ করছি, আমরা সেটি সচেতনতার কারণে হয়তো অনেক ক্ষেত্রে ভ্যাট চালান নিচ্ছি না। অনেক ক্ষেত্রে আবার যেটি হচ্ছে কিছু কিছু ব্যবসায়ী ডুপ্লিকেট অ্যাকাউন্টস মেনটেন করছেন, সেটাও একটা কারণ হতে পারে। আরেকটি কারণ যেটা হতে পারে সেটি হলো যে উনি অ্যাকাউন্টস মেনটেন করলেন, সবই করলেন, বাট অ্যামাউন্টটাতে অনেক ক্ষেত্রে হেরফের করতে পারেন। সেটা হতে এই সমস্ত বিভিন্ন উপায়ে ভ্যাট ফাঁকি দিচ্ছেন। এসব ফাঁকি রোধ করার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আসলে ভ্যাট ফাঁকির যদি আমি ভ্যাটের টোটাল সিস্টেমটা যদি বোঝার চেষ্টা করি, শুরুতেই একজন ব্যবসায়ী সে কী করে নিবন্ধন নিচ্ছেন, তারপর কি করছেন সে তার অ্যাকাউন্টস মেনটেন করছেন, মাসের শেষে সে রিটার্ন জমা দিচ্ছেন এবং একটা সময় পরে যে আমরা অডিটের ব্যবস্থা করতেছি। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাঁকির একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সে যদি নিবন্ধন না নিয়ে ব্যবসা করে, আমরা নিবন্ধন যদি যারা না নিয়ে ব্যবসা করছে তাদের জন্য আমরা সার্ভের আয়োজন করতেছি, বিভিন্ন সময় সার্ভে করি যে কোন এলাকা ভিত্তিক আমরা টিম করে দিই। এনবিআর থেকেও যথেষ্ট করা হচ্ছে যে সারা বাংলাদেশে নিবন্ধন যাতে বাড়ে। কারণ নিবন্ধন যদি না নিয়ে ব্যবসা করে তাহলে কিন্তু ওখানে সবচেয়ে বড় ভ্যাট ফাঁকির একদম শুরুটা হয়ে যায়। যে নিবন্ধন না নিয়ে একটা রেস্টুরেন্ট চলছে, তার মানে ভ্যাট সরকার পাচ্ছেই না। এরপর নিবন্ধন নেওয়া হলো, নিবন্ধন নেওয়ার পরে সে কী করছে, সে তার চালান ইস্যু করা বা নির্দিষ্ট যে সমস্ত ডিভাইস ইস্যু করা সেগুলো সে ইস্যু করছে না, তাহলে আবারও ভ্যাট ফাঁকির প্রশ্ন চলে আসছে। এরপরে কি হচ্ছে, সে সবচেয়ে মজার প্রশ্ন হলো যে সে কাস্টমারদের কাছ থেকে বিক্রি করে টাকা জমা নিয়ে নিজের কাছে রেখে দিচ্ছে, ভ্যাটটা টাইম মতো ট্রেজারিতে জমা দিচ্ছে না এবং রিটার্নও শো করতেছে না, আবারও একইভাবে ফাঁকির প্রশ্ন। হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে গত কয়েকদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা বলছিলেন যে একটা বড় অংশই সরকারের কোষাগারে জমা হয় না। জি জি, তাহলে আমাদের এটা আমরা যেটা প্রশ্নের উত্তরটা সরাসরি হচ্ছে যে আমরা এটা এনফোর্সমেন্ট বা নিবারকমূলক তৎপরতা আমরা অবশ্যই করি, যাতে করে নিবন্ধন, রেকর্ডস মেনটেন করা, রিটার্ন জমা দেওয়া,
সহগ একটা বলে একটা কথা আছে যে সে কতটুকু র মেটেরিয়ালস খরচ করে কতটুকু সে আউটপুট বা উৎপাদন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট তৈরি করতেছে সেটা সে ঠিকমতো মেনটেন করে কিনা এই প্রত্যেকটা জায়গায় কিন্তু অডিট তো বছর শেষে হয়ই। তা আমরা এরকম 4-5টা টুল মেনটেন করে আমরা সার্ভে করে দেখি যে কোন 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 জায়গায় কিভাবে সেটা সেবার ক্ষেত্রে নাকি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কোথায় কোথায় ভ্যাট ফাঁকি হচ্ছে সেটা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভ্যাট ব্যবস্থাকে যদি আধুনিকায়ন করা হয় সেক্ষেত্রে কি আমরা এ ধরনের ফাঁকি অনেকটাই রোধ করতে পারবো কিনা, সেক্ষেত্রে এনবিআর ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নে কি কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ। ডেফিনেটলি ভ্যাট ব্যবস্থার কারণ আমরা যদি ট্র্যাডিশনাল অ্যাকাউন্টিং সিস্টেম রাখি অথবা ট্র্যাডিশনাল সিস্টেমে ভ্যাট পরিশোধের রাখি সেক্ষেত্রে যে ইভেশন হচ্ছে আমাদের আগে আমরা যেটা বললাম, এখন ডিজিটাল সিস্টেম বা আধুনিকায়ন করলে যেটি আপনার অ্যাকাউন্টসটা রাখতে বাধ্য হবেন, আপনি কখন কোন ট্রানজাকশন ব্যবসায়ী কখন কোন ট্রানজাকশন করছেন সেটি যেমন উনি সহজেই আমরা ট্রেস করতে পারবো, ভ্যাট অফিসিয়ালরা ট্রেস করতে পারবেন এবং উনি ওটাকে গোপন করতে পারবেন না। ডিজিটালের একটা সুবিধা হচ্ছে এটি, আর একটা হচ্ছে দ্রুত তাদের আসলে ট্যাক্স এক্সপেন্ডিচারটা যেটা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্ডিচারটা কিন্তু কমে আসবে, কারণ ওনাকে আর ডকুমেন্ট মানে ফিজিক্যাল ডকুমেন্ট যতটা মেনটেন করতে হবে অনলাইনে উনি দ্রুত সময়ে কাজটা সম্পন্ন করতে পারবেন। ওনার ম্যান পাওয়ার কম লাগবে, যেটা ওনার এক্সপেন্ডিচার কমে আসবে। আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা ভ্যাট ব্যবস্থাকে মডার্নাইজেশন করার অথবা অটোমেশন করার জন্য আমাদের যে বিভিন্ন প্রকল্পের আওতায় ভ্যাট অনলাইন প্রকল্প আছে, আমরা অনলাইনে রিটার্ন সাবমিশন, অনলাইনে পেমেন্ট, যেটা ভ্যাটের আসলে ভ্যাটটা যেহেতু অ্যাকাউন্টিং বেসড, মেনলি ট্যাক্স পেয়ার যিনি উনি নিজেই ওনার অ্যাকাউন্টস রাখবেন, উনি নিজেই ওনার মতো করে হিসাব রেখে ট্যাক্সটা পরিশোধ করবেন। জাস্ট বছর শেষে আমরা এটাকে নিরীক্ষা অডিট করি, যেটা আমরা অনলাইনে ডিজিটালি অডিট সিস্টেমটা রেখেছি। সিস্টেমটা অনলাইনে ডিজিটালি এটা সিলেক্ট হচ্ছে, কাউকে আমরা ইমপার্সন ভিত্তিতে যেহেতু সিলেক্ট করছি, আমরা কাউকে ওইভাবে মানে আমাদের পার্সোনাল কোনো ধরনের চয়েস থাকছে না অফিসিয়ালদের, যে ভিত্তিতে এটা করা হচ্ছে। এবং এটার মাধ্যমে যেটা হচ্ছে প্রপার যিনি যার এটা নিরীক্ষিত হওয়া উচিত, যার অডিটেড হওয়া উচিত, যিনি ইফেক্ট করছেন আমরা কিন্তু তাকেই আনতে পারছি। আমাদের সবাই তো এই সক্ষমতা রাখেন না যে এরকম ডিজিটালাইজেশনের ইউজটা তারা কিভাবে করবেন, তারা কিভাবে করে এই সিস্টেমগুলি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, বা এটা কিভাবে সবাইকে একসাথে করে এই জিনিসটা ইউজ করানো বা ডিজিটালাইজড সিস্টেমটা পুরোপুরি রান করানো পসিবল হবে বলে আপনার মনে করছেন? হ্যাঁ, আমরা কিন্তু ডিজিটাল কথাটা বা ডিভাইস কথাগুলো এই মানে যত কঠিন মনে হয়, আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সবাইকে কিন্তু একই পদ্ধতি কিন্তু তাদের উপর চাপিয়ে দিচ্ছি না। যারা কিনা ছোটখাটো দোকানদার আছে তারা কিন্তু ভ্যাটের নেটের বাইরে আছে, তাদের ভ্যাটের আইন অনুযায়ী তাদের ভ্যাটের মধ্যে আসার দরকার নাই। যাদের 50 লাখের উপর যাদের বিক্রয় তারা হয়তো আসবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনার তারা যদি একটা নর্মাল যে ফোন, একটা স্মার্টফোন যদি তারা মেনটেন করে, সেখান থেকেও কিন্তু এখন অনলাইনে নিবন্ধন নেওয়া, তারপর রিটার্ন সাবমিট করার মতো দুরূহ কাজগুলো কিন্তু এখন একটা স্মার্টফোন দিয়ে করা যায়। একই সাথে তারা যদি এখন যেটা হয়েছে, এখন মনে করেন যে একটা ব্যবসার ক্ষেত্রে একটা ল্যাপটপ বা একটা ট্যাব এটা অনেকেরই থাকে আজকাল। এখন এই 2025 সালে এসে যদি কেউ বলে যে না আমি ট্যাব বুঝি না বা আমি কোনো কিছুই পারবো না, তাহলে কিন্তু আসলে ওইটা কিন্তু এখন আর গ্রহণযোগ্যতা পায় না খুব একটা। কারণ যিনি বছরে 2 কোটি 3 কোটি টাকার সেল করছেন, কিন্তু সে যদি বলেন যে না আমি ল্যাপটপ মেনটেন করতে পারবো না বা ট্যাব আমার পক্ষে রাখা সম্ভব না, তাহলে তো আসলে সেটা গ্রহণযোগ্য না। যে কারণে আমরা ওইভাবে ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বুঝে বুঝে কিন্তু আমরা আইনগুলো প্রণয়ন করি, এক। আর দুই হচ্ছে যে আমরা যখন এনবিআর থেকে যখন এই যে ফিসকাল ডিভাইসগুলো বিভিন্ন সময় যে আপনার হয়, সেখানেও কিন্তু আমরা চেষ্টা করি যে কিভাবে কম শুল্কে আমদানি করে অল্প দামে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং এনবিআর কিন্তু রিসেন্টলি স্মার্টফোনের কথা বলা হচ্ছে, তো স্মার্টফোনেও কিভাবে আরও কম দামে বাজারে বিক্রি হয় বাংলাদেশের বাজারে, সেটা নিয়েও কিন্তু এনবিআর সবসময় কাজ করছে, বা এটা নিয়ে এনবিআর একটা সুদৃষ্টি রয়েছে যে কিভাবে একদম কম টাকার মধ্যে 2-3 হাজার টাকার মধ্যে কিভাবে একটা স্মার্টফোন আমাদের ট্যাক্স পেয়ারদের কাছে পৌঁছানো যায়, সে বিষয়েও কিন্তু আপনার সুদৃষ্টি রয়েছে। তার মানে হচ্ছে যে অল্প দামে এবং খুব সহজে কিভাবে আপনার ডিফারেন্ট ক্লাস অফ বিজনেসম্যানদের কাছে যাতে করা যায়, সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে এনবিআর আইন প্রণয়ন করে। সবার জন্য কিন্তু একই ধরনের না। সো কেউ যদি বলে যে, যদি এখন বলার জন্য বলে যে আমি পারবো না বা করবো না, আমি
একটা ফোন চালাবো না বা আমি অনলাইনে যাব না, সেটা তো ভিন্ন ইস্যু। সেটা আসলে আইন তো এই কথাগুলো মেনে নিবে না। ইভ্যাট সিস্টেম আমরা শুনছি ইদানিং, ইভ্যাট সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে? ইভ্যাট সিস্টেম আসলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ইলেকট্রনিক ভ্যাট, দিস ইজ ওয়ান কাইন্ড অফ মডার্নাইজেশন, অটোমেশন অথবা অনলাইন, যেটি আমরা বলি না কেন নামটা সংক্ষেপে ইভ্যাট বলছি। জি। এবং এটার মাধ্যমে আপনার অনলাইনে রিটার্ন সাবমিশন, যেটা আমি আগেও বলেছি, অনলাইনে আপনি পেমেন্ট অটোমেটেড পেমেন্ট করতে, চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন। এবং এটার মাধ্যমেই আপনার অডিট সিলেকশন হচ্ছে, এটার মাধ্যমেই আপনি রিটার্ন সাবমিট করতে পারছেন, এবং এভরিথিং আপনার অ্যাকাউন্টসটাও আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন। আমরা ইভ্যাটের মাধ্যমে একজন যিনি যদি ভ্যাটদাতা অ্যাট দ্য সেম টাইম ইম্পোর্টার হন, ওনার সবগুলো ডকুমেন্টস উনি নিজেও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, এটা রিকনসাইল করার সুযোগ হচ্ছে। ভ্যাট ব্যবস্থা ডিজিটালাইজেশনে আপনারা কি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন? অ্যাকচুয়ালি যে কোনো নতুন সিস্টেমে কিছুটা চ্যালেঞ্জ থাকবেই, এটি স্বাভাবিক। চ্যালেঞ্জ বলতে যেমন ধরেন এগুলো যে কোনো সিস্টেম ইন্ট্রোডিউস করতে গেলে শুধু সরকার না, যে মেজর স্টেক হোল্ডার যারা, তাদেরও একটা পার্টিসিপেশন দরকার। তো স্টেক হোল্ডারদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটি তাদের কিছু প্রাথমিক পর্যায়ের সমস্যা থাকতে পারে, স্পেশালি ছোটো ছোটো বিজনেসম্যান, যাদের ক্ষেত্রে হয়তো অনলাইনের ইস্যুগুলো তারা অত ইমিডিয়েট পারছেন না। বাট পার্সোনালি আমরা মনে করি যেটি সম্ভব, কেননা এনবিআর এর সাথে যারা ট্যাক্সের সাথে রিলেটেড, তারা সমাজের অথবা একটা বিশেষ শ্রেণী যাদের একটা ফাইন্যান্সিয়াল এবিলিটি একটা লেভেলের উপরে, সরকার অন্য অন্য পর্যায়েও তো অনলাইন বা অটোমেশন সিস্টেম চালু করেছে। যেমন ধরেন আপনি জমি ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অথবা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন অনলাইনে আপনি জিডি করা বা এটা করা, সেখানে যেহেতু সাধারণ শ্রেণীর লোকজনও এই কাজটি করতে পারছেন, এবং আমার বিশ্বাস আমরা এটা করতে সক্ষম হব। ইভ্যাট অথবা অনলাইন অটোমেশন আমাদের জন্য, এনবিআর জন্য খুব বড় ধরনের সমস্যা হবে না। শুধুমাত্র আমাদেরকে, যারা আমাদের স্টেক হোল্ডার আছে ব্যবসায়ীদেরকে, ওনাদের আগেই আসতে হবে, কারণ ওনাদের সামর্থ্য অন্য সাধারণ যে কোনো জনগণের চাইতে অনেক বেশি, বিধায় ওনারা ব্যবসায়ী শ্রেণী তো সবাই না। আমার বিশ্বাস এটা এই চ্যালেঞ্জ সাময়িক থাকলেও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ থাকবে না। অর্থাৎ আমরা এগুলি কাটিয়ে উঠতে পারবো। ভ্যাট ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজ করা গেলে আমরা কি সুবিধা পাবো? হ্যাঁ, সুন্দর। আজকে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে ডেটা হচ্ছে 6,43,000-এর মতো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে বা ভ্যাট নাম্বার রয়েছে। এটা কিন্তু আমরা প্রায় আরও 1 লাখের মতো এই বছরের মধ্যে বা আগামী বছরের 2-1 মাসের মধ্যে আরও 1 লাখ, মানে 7.5 লাখ কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশনধারী হবে। তাই 7.5 লাখ যদি ভ্যাট রেজিস্ট্রেশনধারী হয়, এবং এর মধ্যে আরেকটা ভালো খবর হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন একবার নিয়েছে তাদের মধ্যে কিন্তু 80-90% পর্যন্ত তারা অনলাইন রিটার্ন জমা দিচ্ছে। এটা খুব ভালো খবর, কারণ যত বেশি মানুষ ট্যাক্স ভ্যাটের অফিসে কম আসবে, তত কিন্তু তাদের সুবিধাটা যেরকম বেশি হবে এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে হ্যাসেল, এই জায়গাটা কমে যাবে। তো সেটা কিন্তু কমছে, এবং প্রতিনিয়ত কিন্তু মোটামুটি শত শত হাজার হাজার কিন্তু ভ্যাট নিবন্ধন বাড়ছে। তো এই যেটা ভালো খবর। সো আমরা আশাবাদী যে আপনার মনে করেন যে বাংলাদেশে 10 লাখ নিবন্ধন কিন্তু আগামী 1 বছরের মধ্যে হবে, এবং কাঙ্ক্ষিত যে রাজস্ব আদায় সহ একই সাথে ট্যাক্স পেয়ার সাথে ভ্যাটের কর্মকর্তাদের যে একটা দূরত্ব, একটা মনস্তাত্ত্বিক দূরত্ব, এটাও কিন্তু অনেকটা কিন্তু আগের থেকে কমে গেছে। এবং এটা যদি সার্ভে করা হয় তাহলে দেখা যাবে যে গত প্রত্যেক 5 ইয়ার্স করে যদি সার্ভে করি, এখন কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন বা আপনার ভ্যাট অফিসের যে বা ট্যাক্স অফিসের যে আপনার যে অন্যান্য যে মানদণ্ডগুলো আছে, যে কাস্টমার সার্ভিস স্যাটিসফ্যাকশন, বা তারা এসে আপনার করতে পারছে কিনা বা অনলাইনে ঢুকতে পারছে কিনা, এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে, এবং মোটামুটি একটা গুড ব্র্যান্ডিংয়ে কিন্তু আমরা চলে আসছি। জনাব প্রামাণিক, আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের গুরুত্ব কতখানি? ধন্যবাদ। আমি প্রথমে বলেছি যে আমাদের সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের যে কর রেভিনিউ প্রায় 5 লাখ কোটি টাকার মধ্যে ভ্যাটের অংশ হচ্ছে 2,05,000 কোটি টাকার মতো, অ্যারাউন্ড 40%। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে অঙ্কের হিসাব থেকে বুঝতে পারছেন যে ভ্যাটের গুরুত্ব কতখানি। কারণ ভ্যাটের কালেকশন যদি কমে, আমাদের উন্নয়ন বাজেটের কন্ট্রিবিউশন বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসটা কমে যাবে। আর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কম মানে এটার অর্থই হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেটি, কারণ অর্থনৈতিক উন্নয়নের সাথে
ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের যে একটা সম্পর্ক সেটি অ্যাফেক্টেড হবে, নেগেটিভলি অ্যাফেক্টেড হবে। এর পাশাপাশি উন্নয়ন বাজেট ছাড়াও আমাদের জীবনযাত্রা, আমাদের দৈনন্দিন সরকারের যে ব্যয় নির্বাহ সেটিও কিন্তু আমাদের এই ভ্যাটের টাকা বা এনবিআর এর রেভিনিউ থেকে আসছে। আমি প্রথমে বলেছি যে সরকারের প্রায় সরকার যেটি ব্যয় নির্বাহ করেন, খরচ করেন, অথবা যদি সাধারণ লোকের কথাই বলি, সরকারও একজন পার্সন হিসেবে সরকার যে তার সংসার পরিচালনা করছেন, আমরা যেমন আমাদের আয় থেকে পরিচালনা করছি, সরকারও এভাবেই করছেন এবং সেটিও বিভিন্নভাবে অ্যাফেক্টেড হবে। অতএব ভ্যাটের গুরুত্ব কোনোভাবেই কম না এবং প্রতিনিয়ত এটা বাড়তে থাকবে। কারণ কাস্টমসের ক্ষেত্রে বিভিন্ন কারণে আপনারা জানেন যে আগামী বছর আমরা যখন 26 নভেম্বরে গ্র্যাজুয়েট করব, কাস্টমস রেভিনিউর কন্ট্রিবিউশনটা ডে বাই ডে কমছে, আরও কমবে এবং ভ্যাটের উপরই গুরুত্বটা বাড়াতে হবে। সেক্ষেত্রে এটি গুরুত্ব বাড়তেই থাকবে। ধন্যবাদ। সেক্ষেত্রে একজন ভোক্তা হিসেবে তার করণীয় কি? সে যে ভ্যাট দিচ্ছে, সে ভ্যাটটা সরকারের কোষাগারে জমা হচ্ছে কিনা সেটা সে কিভাবে নিশ্চিত হবেন? ডেফিনেটলি এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা গুরুত্বপূর্ণ সাইড আমি বলবো। কারণ আইন এবং কর্মকর্তারা যত বেশি সচেষ্ট হচ্ছেন, তদারকি করছেন, আমরা অনেক কথা বলেছি গত আলোচনায়, কিন্তু যিনি কিনা ক্রয় করছেন ওই মুহূর্তে, আমার তো অফিসার প্রত্যেকটা দোকানে দোকানে আমার দেওয়া নাই বা দেওয়া সম্ভব না। তাহলে একজন সচেতন নাগরিক একটা জামা ক্রয় করছেন একটা ব্র্যান্ড শপ থেকে, আমরাও তো ক্রয় করি, আমরা তখন কিন্তু দেখি বা তার কিন্তু দেখা উচিত যে সেই যে রিসিপ্টটা বের হচ্ছে কম্পিউটারাইজ একটা পদ্ধতিতে। এখন তো আমরা ঢাকা বাংলাদেশের মনে হয় যে 10-15-20টা বড় শহরে সব জায়গায় কিন্তু বড় বড় সবগুলোতে কিন্তু সিস্টেম, পিওএস টার্মিনাল বা কম্পিউটারের বেস সিস্টেম এগুলো রয়েছে। তো সেখানে কিন্তু শো করে যে আমার জামার মূল্য 1700 টাকা প্লাস 5% ভ্যাট বা 4.5% ভ্যাট বা যেখানে যে রেটটা আছে অ্যাপ্লাই করা আছে সেখানে কিন্তু পরিষ্কার শো করে এবং উপরে কিন্তু লেখা থাকে যে বিন নম্বরটা এত। তাহলে একজন নাগরিক হিসেবে সে যদি ওই কাগজটা দেখে কনফার্ম না হয়, তাহলে কিন্তু কর্মকর্তা পর্যায়ে বা আইন দ্বারা কিন্তু ওই ভ্যাটটা আপনার এনশিওর করা কোষাগারে এটা কিন্তু কঠিন। তার মানে কাস্টমারের কিন্তু আইন দায়িত্ব রয়েছে। একই সাথে এটা খুব ছোট লেভেলে আমি একটা উদাহরণ দিলাম। যদি মনে করেন যে একটা বড় একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা বিস্কুট বানায়, বিস্কুট বানাতে ফর এক্সাম্পল মিল্ক পাউডার লাগে। মিল্ক পাউডার যারা সাপ্লাই দিচ্ছে, সে যখন মিল্ক পাউডার রিসিভ করবে তখন ডেফিনেটলি তার উচিত হবে ওর পিছনে ইনভয়েসটা আছে কিনা, কোন জায়গা থেকে মিল্ক পাউডারটা আসতেছে, কোন কোম্পানি থেকে, সেটা দেখে নেওয়া। সো যিনি কাস্টমার এবং যিনি রিসিভার বা যিনি সেলার সবারই কিন্তু দায়িত্ব আছে যে ভ্যাটের চালান ইস্যু করে তারপরে জিনিসটা বিক্রি করা। যে কারণে আমরা কিন্তু এবারের ভ্যাট দিবসে আমরা এই দুটো বিষয়কে কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে নিবন্ধনকে গুরুত্ব দিয়েছি, একটা হচ্ছে ভ্যাট চালানকে গুরুত্ব দিয়েছি। যে নিবন্ধন সময় মতো নিব, সময় মতো ভ্যাট দিব, এটাকে যেমন গুরুত্ব দিচ্ছি, একই সাথে আমরা যখন বেচাকেনা করব কাস্টমার হিসেবে আমি যেমন চালানটা বুঝে নেব, বিক্রেতা হিসেবে আমি চালানটা বুঝে তাকে বুঝিয়ে দিব। এই সংস্কৃতি যদি গড়ে ওঠে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আজকে যে সমস্যা ফেস করতেছি বা জমা হচ্ছে কিনা যে সন্দেহ, এগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এখন মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, আগের থেকে অনেক বেড়েছে। ভ্যাট দিবসে যে প্রতিবাদ্য ছিল যেখানে যে নিবন্ধন নিব, তার মানে এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা হয়েছে। সো কি পরিমাণ ব্যবসায়ী এখনো আছেন যারা এখনো ভ্যাটের নিবন্ধন নেননি, আর এই নিবন্ধন নিলে তাদের আসলে কি সুবিধা হবে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যবসায়ীদের মধ্যে যারা বড় ব্যবসায়ী শ্রেণী, তারা যে কোনো নিবন্ধন ছাড়া কোনোভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে না। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের একটা অংশ নিবন্ধনের বাইরে রয়ে গেছে বিভিন্ন কারণে, যেটি হলো তাদের অসচেতনতা, আরেকটি হলো আমাদের জাতীয় রাজস্ব বোর্ডেরও পর্যাপ্ত সামর্থ্যের অভাব, মনিটরিং অথবা লোকবলের কারণে এটা হচ্ছে। যদি ভ্যাট নিবন্ধন তারা না নিয়ে ব্যবসা পরিচালনা করে, সেক্ষেত্রে তারা পদে পদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। যেমন যে কোনো সময় তার বকেয়া যত ভ্যাট আছে, যখন ভ্যাট বিভাগের অফিসাররা এই বিষয়টাকে উদ্ঘাটন করতে পারবেন, বকেয়া ভ্যাট সহ জরিমানা প্লাস একটা সুদের বিধান আছে, যেটি তার লাইবিলিটির পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। সেটি অ্যাভয়েড করার জন্য নিয়ম মোতাবেক ভ্যাট নিবন্ধন নিয়ে সেটি তার ব্যবসা পরিচালনা করা উচিত। আর দ্বিতীয়ত, নিবন্ধন যদি না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের ভ্যাট আইনের একটা বিধি আছে কর রেয়াত নেওয়ার বিষয়টি। যার নিবন্ধন নেই উনি কিন্তু কর রেয়াত নিতে পারবেন না এবং সেই ক্ষেত্রেও তার কর দায়িত্ব বাড়বে। অতএব একাধিক ক্ষেত্রে উনি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন এবং সেই জন্য ব্যবসায়ীদের আমাদের অনুরোধ থাকবে, ওনারা নিবন্ধন নিয়ে বিধি মোতাবেক, আইন মোতাবেক ব্যবসা পরিচালনা করলে বরং উনি লাভবানই হবেন।
আমরাও সেটা আশা করব যে সবাই আসলে নিবন্ধিত হয়েই ব্যবসাটা পরিচালনা করবেন, যাতে করে আমরা ভোক্তারাও কোনোভাবে প্রতারিত না হই। ঠিক আছে, আমরা এক্ষেত্রে একটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদেরকে এই ভ্যাটের আওতায় আনার বা নিবন্ধিত করার জন্য ভ্যাট আইনের কোনো দিকে কি কোনো পরিবর্তন বা সংস্কারের কি প্রয়োজন আছে, নাকি বিদ্যমান আইনে সেটা সম্ভব? বিদ্যমান আইনে সেটা সম্ভব। আসলে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি লক্ষ্য করেছেন যে সবচেয়ে ভালো খবর হচ্ছে গত 6 মাসে আমি মনে করি যুগান্তকারী একটা হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে, যেটাকে আমরা ই রিফান্ড বলছি, যে রিফান্ড ব্যবস্থা অনেক দিন ধরে ব্যবসায়ীদের একটা হার্ট বার্নিং এর জায়গা ছিল। এটা কিন্তু এখন ই মাধ্যমে চলে আসে, ইলেকট্রনিক মাধ্যমে চলে আসতেছে। ইলেকট্রনিক মাধ্যমে আসার অর্থ হচ্ছে যখন তার সিস্টেমে পুরো জিনিসটা চলে আসবে, তখন একই সাথে আমাদেরও যেমন ঝুঁকি কমবে, একই সাথে তারাও কিন্তু খুব দ্রুততার সাথে, স্বচ্ছতার সাথে তারা তাদের প্রাপ্য রিফান্ডটা তারা পেয়ে যাবে। আরেকটা হচ্ছে যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ জাতীয় রাজস্ব বোর্ড এই গত 6 মাসে করেছে, যদিও আমাদের একটু দেরি হয়েছে, অনেকদিন ধরে নিরীক্ষা বন্ধ ছিল। এখন কিন্তু অনলাইনে মানে নির্বাচন পদ্ধতি, আমি কাকে নিরীক্ষা করব সেই বিষয়টা কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করবে না। ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় কোন কোন প্রতিষ্ঠানগুলোকে বা কোন কোন সেবা প্রতিষ্ঠানগুলোতে কোন কোন ম্যানুফ্যাকচারিংকে বা কী ধরনের প্রতিষ্ঠানকে আপনার নিরীক্ষা করা উচিত, অডিট করা উচিত, তাদেরকে টার্গেট করে, রিস্ক বেসড টার্গেট যেটাকে বলি, টার্গেট করে করে সেভাবে কিন্তু আমরা অনলাইন সিস্টেমে তাদেরকে নির্বাচন করব এবং তাদেরকে অডিট করব। তো এই দুটো ব্যবস্থা কিন্তু আপনার একটা ভালো একটা, আমি বলবো, সংস্কারের মাধ্যমে এটা হয়েছে। এবং আপনার ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তাদেরকে আনার জন্য তো আমরা সার্ভে নিয়মিত করছি। এবং আইনের সংস্কার, এখানে আইনের সংস্কারের থেকে বড় কথা হচ্ছে যে সিস্টেম বেসড যে কথাগুলো আসলে বিভিন্ন সময় আলোচনায় চলে আসছে, এই সিস্টেমটা যত বেশি সহজে রান করবে এবং তারা একটু সিস্টেমকে একটু মানে কি বলবো, যে আছে না যে টেক ফ্রেন্ডলি বলে, টেক ফ্রেন্ডলি তারা। এখন আমরা বলছি যে আমাদের একটা অ্যাড ছিল, অ্যাডভার্টাইজমেন্টে আমরা বলেছি যে ভ্যাট নিবন্ধন নেওয়া বা রিটার্ন দেওয়া তো একটা ফেসবুক চালানোর থেকেও সহজ। এই কথাগুলো তাদেরকে বলার অর্থ কি? অর্থ হচ্ছে যে তারা যদি ভীতিটা কাটায়, যদি আস্তে আস্তে তারা একটা ডিভাইসে বসে, অল্প দামে, বললাম না যে 5-10 হাজার টাকার বা তারও কম দামে ডিভাইস আনার একটা চলছে, বা তারা পারবে, তাহলে কিন্তু আমার মনে হয় বিষয়টা একেবারেই সহজ হয়ে যাবে। শুধুমাত্র দরকার তাদের একটু সদিচ্ছা। আমাদের তো ডেফিনেটলি আমরা তো বসে আছি তাদেরকে সেবা দেওয়ার জন্য। ভ্যাট দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা সাধারণত কি ধরনের হয়রানি বা কি ধরনের অভিযোগ করে থাকেন? আমরা অনেক সময় শুনি যে ভ্যাট দিতে গেলে খুব হয়রানি হয়, ব্যবসায়ীদের রেয়াত পেতে প্রবলেম হয়। সো আপনাদের কাছে সাধারণত কি ধরনের অভিযোগগুলি বেশি আসে ব্যবসায়ীদের তরফ থেকে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আইডিয়াল সিচুয়েশনে হয়রানি হওয়ার কথা না, কিন্তু স্থান, কাল, পাত্রভেদে আমরা যেহেতু আমাদের সবাই একই মন মানসিকতার বা হাতের 5টা আঙ্গুল যেহেতু সমান না, সেই ক্ষেত্রে কিছুটা তারতম্য হতে পারে, বৈষম্য হতে পারে। এইটাকে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে হয়রানি বলেন। আমরাও কিছু ক্ষেত্রে স্বীকার করি হয়রানি হচ্ছেন। সেটি আমাদের কিছু ক্ষেত্রে কর্মকর্তাদের অজ্ঞতা, কর্মকর্তাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব ধরনের বিষয় থাকে। সেটি যেমন সেই বিষয়টা যদি আমরা জেনুইন কোনো হয়রানির অভিযোগ থাকে আমরা ব্যবস্থা নিই। এখন বিষয়টা যদি দ্বিপাক্ষিক হয়ে থাকে তখন অবশ্য অন্য একটা ইস্যু আসে। তো সাধারণত যদি কোনো করদাতা কর পরিহার করতে চান অথবা যথানিয়মে কর পরিশোধ করতে না চান, সেই ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন বা কিছুটা সম্মুখীন হন। আর আরেকটা তো হতেই পারে, এখন সব মানুষ তো এক সমান হচ্ছে না, যেগুলো হতে পারে এটা। তো আপনি কি একটু অ্যাড করবেন কিনা কিছু, যে কি ধরনের ব্যবস্থা আসলে নিয়ে থাকেন তাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে? সো তারা কি সন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা এখন কিন্তু আমাদের ভ্যাট ব্যবস্থায় বা ওভারঅল ট্যাক্স অফিসের, আমি আগে বলেছি যে সার্ভিস কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। যদি আমি একদম ছোট্ট করে শুরু করি যে আমাদের মানে প্রশাসনিক কাঠামোটা কেমন, একটা হচ্ছে রেঞ্জ অফিসার, একজন সহকারী রাজস্ব কর্মকর্তা লেভেলের কাজ সেখানে কাজ করে। এরপরে সার্কেলের প্রধান থেকে রাজস্ব কর্মকর্তা, এরপর ডিভিশনাল অফিসার, তারপরে আমাদের হেডকোয়ার্টার যারা স্টাফ থাকে, বিইং কমিশনার, আমাদের এই যে হচ্ছে আমাদের কাঠামো। তাহলে সে যখন একটা স্তরে যদি কোনো একটা প্রতিকার তিনি না পান, তাহলে কিন্তু তার পরের স্তরে আসা তার জন্য খুবই সহজ। আসছেন এবং আমরা কিন্তু অভিযোগ পাচ্ছিও যে স্যার অমুক কর্মকর্তা দেরি করছেন বা আমার কাছে দীর্ঘদিন ধরে হচ্ছে না, তখন কিন্তু আমরা সিনিয়র অফিসাররা কিন্তু দ্রুত সেখানে আমরা খবর নিচ্ছি এবং মনিটরিং করছি, পর্যবেক্ষণ করছি যে আমাদের দপ্তরের বা আমাদের অফিসে কোনো ল্যাপস আছে কিনা। যদি ল্যাপস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি। একই সাথে ট্যাক্স পেয়ারদের যদি কোনো ভুল থেকে থাকে বা তাদের তরফ থেকে যদি কোনো ল্যাপস থেকে থাকে, তাও তাদেরকে সুন্দর করে জানাই বলতেছি চিঠির মাধ্যমে বা আমরা মৌখিকভাবে বলতেছি যে ভাই আপনার এই সমস্যাটা আছে, আপনি মিট আপ করে ফেলেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে।
সো প্রতিনিয়তই ট্যাক্স ফ্যাট আদায় করা কাজটা যেরকম জটিল, একই সাথে এই বিষয়গুলো সবসময় টিউনিং করা, মনিটরিং করা এটাও একেবারে সহজ না। তবে আমরা চেষ্টা করছি যে তাদের হয়রানি দূর করতে এবং প্রতিনিয়ত আমরা সিনিয়র অফিসার ইনভলভ থেকে তাদের লাইফকে কীভাবে সহজ করা যায় সে বিষয়ে আমাদের মনোযোগ রয়েছে। এটা তো গেল ব্যবসায়ীদের দিকটা। এখন যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা আছেন তাদেরও নিশ্চয়ই অনেক ধরনের অনেক কিছু ফেস করতে হয়, অনেক জটিলতা। তারা কি ধরনের সমস্যা সাধারণত ফেস করে থাকেন এই কর আদায়ের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি কর আদায় যেটি আপনাকে বললাম যে যেহেতু স্পেশালি ভ্যাটের ক্ষেত্রে ওনারা ব্যবসায়ীরা সরকারের পক্ষে সংগ্রহ করছেন বা কালেক্ট করছেন, এই মানিটা যখন ওনারা সরকারি ট্রেজারিতে জমা দিতে যান অনেক ক্ষেত্রে একটা অনাগ্রহ থাকে। যে অনাগ্রহের কারণে ওনারা অনেক ক্ষেত্রেই বা অনেকেই, সবাই না, অনেকেই হয়তো এটা প্রপারলি জমা দিচ্ছেন না। এটা না দেওয়ার কারণে আমাদের অফিসাররা যখন এই বিষয়টা উদ্ঘাটন করেন সেক্ষেত্রে তাদের পার্সোনালি অনেক সময় তাদেরকে লায়েবল করার চেষ্টা করা হয়, বিভিন্নভাবে এটা করা চেষ্টা করা হতে পারে এবং অনেক ক্ষেত্রে এটি হয়। আরেকটা যেটি সম্মুখীন হয় আমাদের বাস্তবতার কারণে আমাদের কর্মকর্তারা, আমরা তাদেরকে প্রপারলি অনেক যে সমস্ত প্রাপ্য ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসগুলো আমরা প্রপারলি অনেক ক্ষেত্রে দিতে পারিনি। যেমন ধরেন প্রপার ট্রান্সপোর্টেশন, অফিস ইকুইপমেন্ট অথবা অফিস ফ্যাসিলিটিস, যে কারণগুলোর কারণে আমরা সম্মুখীন হই। আবার অনেক ক্ষেত্রে ব্যবসায়িকরা যেহেতু স্বাভাবিক হিউম্যান নেচার, এটা হিউম্যান নেচার এভরিওয়ার সেম। ইভেন যিনি সরকারি কর্মকর্তা উনিও হয়তো যখন উনি পার্সোনাল ট্যাক্স পরিশোধ করতে চান তখন কিছু ক্ষেত্রে কিছুটা অনাগ্রহ থাকে। এই অনাগ্রহের কারণে বাধার সম্মুখীন বাস্তবে এটা হন। বাট এই সমস্যাগুলো থাকবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা যেটা করি সেটা সাধারণত করদাতাদের উদ্বুদ্ধ করা, তাদেরকে এটার কনসিকুয়েন্সটা জানানো অথবা এটার করের যে কন্ট্রিবিউশনটা কি, ডেভেলপমেন্ট দেশের বাজেটে কীভাবে কাজ করছে, এই বিষয়গুলো আমরা তখন তাদেরকে উদ্বুদ্ধ করে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট ছোট্ট করে একটু জানতে চাইবো যে ভোক্তাদের প্রতি আপনাদের কোনো পরামর্শ বা কোনো আহ্বান কি আছে কিনা? পরামর্শ হচ্ছে যে ভ্যাট আইন সম্পর্কে এবং ভ্যাটের সিস্টেমগুলো সম্পর্কে তাদেরকে সচেতন হওয়াটা খুবই জরুরি। একই সাথে তারা যখন কোনো কিছু ক্রয় করবেন বা বিক্রয় করবেন তখন প্রপারলি কাগজ মেনটেন করা বা চালান দেওয়া, একই সাথে সিস্টেম বেসড যদি কোনো ব্যাপার থেকে থাকে সেগুলো মেনটেন করা, এবং যদি কোনো সমস্যা কখনো কেউ ফেস করে আপনার ভ্যাট অফিসে সরাসরি যোগাযোগ করা এবং আমাদেরকে জানানো। এই বিষয়টি পুষে না রেখে বা বিষয়টি অনেক সময় অনেক ধরনের এমনও আছে যে মধ্যস্বত্বভোগী কেউ আছে যে হয়তো তাকে বলছে যে ভাই আসো তোমাকে আমি ভ্যাটের সব কাজটা ঠিক করে দিচ্ছি, আসলে সে ঠিক করার উদ্দেশ্যে না, তার তো ব্যক্তিগত লাভবানের উদ্দেশ্যে তাকে সেটা একটা ভুল পথ দেখাচ্ছে। তাই আমি বলবো যে ভুল পথে না এসে সরাসরি ট্যাক্স সিস্টেমে আসুন। ট্যাক্স সিস্টেমে যদি এসে ভ্যাট সিস্টেমে আপনি যদি কোনো সমস্যার সমাধান যদি না পান সরাসরি অফিসে যোগাযোগ করুন, সিনিয়র অফিসারদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনার সেবাটা দয়া করে নিন। আমরাও আশা করছি যে ভোক্তারা এবং যারা কর দিচ্ছেন, কর আদায় করছেন, সবাই একসাথে মিলেই আমরা কাজ করব, সবাই এগিয়ে যাব। এতক্ষণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ভ্যাট দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন উন্নয়নে ভ্যাট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।